সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ফিলিস্তিন এখন আধুনিক সাম্রাজ্যবাদী যুদ্ধ ব্যবস্থার পুরো শক্তিকে মোকাবেলা করছে। আজকের বিশ্বে শক্তিধর দেশগুলো সাধারণত মিত্রদের মধ্যে যুদ্ধ কৌশল, নজরদারির তথ্য ও নিয়ন্ত্রণের শক্তি বিনিময় করে। এই কৌশলগুলো এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে যায়। সেটা যেমন উপনিবেশ হতে পারে, তেমনি হতে পারে পশ্চিমের কোনো শহর। ফিলিস্তিন বহু বছর ধরে এ ধরনের সহিংসতার টার্গেট ছিল, কিন্তু এত বছর পরও তাদের প্রতিরোধ আন্দোলনকে পরাজিত করা যায়নি। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ফিলিস্তিনে ব্রিটিশ শাসনের একেবারে শুরু থেকেই জনগণ প্রতিরোধ করেছে। ব্রিটিশ কর্তৃপক্ষ সহিংসতা দিয়ে তার জবাব দিয়েছে। অন্য উপনিবেশ থেকে তারা ধারণা আর কৌশল ধার করেছিল। তাদের লক্ষ্য ছিল ফিলিস্তিনিদেরকে দমন করা, জায়নবাদী প্রকল্পকে সমর্থন দেয়া, কিন্তু প্রতিরোধের চেতনা এখনও জীবন্তই রয়ে গেছে। সুস্পষ্ট উদাহরণ হল 1936 থেকে 1939 সালের মধ্যে ব্রিটিশদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের উত্থান। আরব বিদ্রোহ নামে পরিচিত এই আন্দোলন ছিল মূলত ব্রিটিশ শাসন আর জায়নবাদী বসতি করার বিরুদ্ধে ফিলিস্তিনিদের গণপ্রতিরোধ আন্দোলন। এই প্রতিরোধ দমাতে শক্তি প্রয়োগ করেছিল ব্রিটিশরা। তাদের এক শীর্ষ কর্মকর্তা ছিলেন চার্লস টেগার্ট। ফিলিস্তিনে আসার আগে তিনি আয়ারল্যান্ড ও ভারতে কাজ করেছিলেন। এই দুই দেশের নির্যাতন আর ভয় দেখিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কুখ্যাতি পেয়েছিলেন তিনি। ফিলিস্তিনে গিয়ে তিনি সুরক্ষিত পুলিশ স্টেশন আর টর্চার সেন্টার নির্মাণের আদেশ দেন। একই সাথে মানুষের চলাফেরা নিয়ন্ত্রণ করার জন্য তিনি সীমান্ত বেড়া নির্মাণ করেন। আরেক ব্রিটিশ কর্মকর্তার নাম ছিল ওডে উইনগেট। ভারতের যেসব ঔপনিবেশিক পরিবার বসত গেড়েছিল তাদেরই এক পরিবারের সন্তান তিনি। ফিলিস্তিনে আসার আগে সুদানে পাঠানো হয়েছিল তাকে। ফিলিস্তিনে তিনি ইহুদি বসতি স্থাপনকারীদের নিয়ে বিশেষ রাত্রিকালীন স্কোয়াড গড়ে তোলেন। এই স্কোয়াড ফিলিস্তিনি গ্রামগুলোতে হামলা করত, পুরো সম্প্রদায়কে তারা শাস্তি দিত। এই সন্ত্রাসীরাই পরে ইসরায়েলি সেনাবাহিনী গঠনে সাহায্য করেছে। ফ্রান্সেরও একটা ভূমিকা ছিল এখানে। হাইতি, সিরিয়া ও আলজেরিয়াতে ফরাসিরা বিদ্রোহ দমনের জন্য কুকুর, আধা সামরিক গোষ্ঠী ও নির্যাতনকে অস্ত্র হিসেবে ব্যবহার করত। এই একই কৌশল পরে ফিলিস্তিনে প্রয়োগ করা হয়। ফিলিস্তিনিদেরকে নিবন্ধিত করা হতো, এরপর বিপুল সংখ্যায় তাদেরকে গ্রেফতার করা হতো, নির্যাতন করা হতো, ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হতো, অথবা বিচার ছাড়াই অনেক সময় হত্যা করা হতো। এইসব কৌশলকেই ইসরায়েল পরে তাদের সামরিক কৌশল হিসেবে ব্যবহার করে। কিন্তু এত সব কিছু করেও তারা ফিলিস্তিনিদের অনমনীয় চেতনাকে ধ্বংস করতে পারেনি। এটাকে তারা বলে সুমুদ। এর অর্থ হল অবিচলতা। জায়নবাদী ইসরায়েলি রাষ্ট্রের জন্ম হয়েছে যুদ্ধের মাধ্যমে। শত শত ফিলিস্তিনি গ্রামকে এজন্য ধ্বংস করা হয়েছে। ফিলিস্তিনিদেরকে ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, বহু মানুষকে হত্যা করা হয়েছে। 1948 সালের আগস্টে নাকবার সময় এক ইসরায়েলি কর্মকর্তা নির্দেশ দিয়েছিলেন, যে কোনো আরব সামনে পড়লেই তাকে হত্যা করো আর সবকিছু পুড়িয়ে দাও। ফিলিস্তিনি শরণার্থীদেরকে পর্যন্ত তখন মর্টার শেল দিয়ে আঘাত হানা হয়েছিল। ইসরায়েল রাষ্ট্র গঠনের পরও ফিলিস্তিনিদের প্রতিরোধ জারি ছিল। তাদের মোকাবেলার জন্য ইসরায়েল আরও বর্বর কৌশল আয়ত্ত করতে থাকে। তারা সেগুলো প্রয়োগ করতে শুরু করে ফিলিস্তিনিদের উপর। পশ্চিমা দেশগুলোর সাথে তারা এই সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় শুরু করে। 1960 সালে ইসরায়েল সামরিক বাহিনীর দুই সিনিয়র নেতা আলজেরিয়া সফর করেন। এরা হলেন ইসহাক রাবিন আর চাইম হারজগ। ফ্রান্স কিভাবে আলজেরিয়া বিপ্লবকে দমনের চেষ্টা করেছিল সেগুলো তারা সেখান থেকে শেখার চেষ্টা করে। ফরাসিরা সেখানে বহু বর্বর কৌশল প্রয়োগ করেছিল। বিভাজনকারী দেয়াল নির্মাণ, নির্যাতন, গণহত্যা, রাসায়নিক অস্ত্রের ব্যবহার, অপপ্রচার ও সমাজের উপর সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল তারা। যদিও এইসব কৌশলও শেষ পর্যন্ত আলজেরীয়দের দমাতে পারেনি। এইসব কৌশল শিখে এসে ইসরায়েলিরা সেগুলো ফিলিস্তিনিদের উপর প্রয়োগ করেছে।
1967 সালে যুদ্ধের সময় গাজার ইসরায়েলি সেনাদেরকে শেখানো হয় কোনো ঘরবাড়িতে প্রবেশের আগে সেখানে গ্রেনেড নিক্ষেপ করো, যেই প্রতিরোধ করবে তাকেই গুলি করার আদেশ দেওয়া হয় তাদেরকে। 1982 সালে লেবাননে আগ্রাসনের সময় এবং পরে 2002 সালে আল আকসা ইন্তিফাদার সময় ইসরায়েল ভারী শক্তি ব্যবহার করেছিল। জেনিনের মতো শহরগুলোকে অবরুদ্ধ করা হয়েছিল, কিন্তু এমনকি তখনও প্রতিরোধ আন্দোলনকে দমাতে পারেনি জায়নবাদী ইসরায়েল। বিরাট বিরাট বন্দি ক্যাম্পের ব্যবহার নতুন কিছু নয়। 1800 শতকের শেষ দিকে কিউবায় কনসেন্ট্রেশন ক্যাম্প স্থাপনের মাধ্যমে স্পেনের যাত্রা শুরু করেছিল। নামিবিয়াতে হেরেরো ও নামা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর সময় একই ধরনের ক্যাম্প গড়েছিল জার্মানি। ফিলিস্তিনি ভূখণ্ডে এই ধারণাটাই রপ্ত করে প্রয়োগ করেছে ইসরায়েল। ফিলিস্তিনে গণগ্রেপ্তার আর অনির্দিষ্টকাল আটকে রাখার বিষয়টি খুবই সাধারণ বিষয়। হাজার হাজার ফিলিস্তিনিকে বিনা বিচারে বন্দী করে রাখা হয়েছে। পুরো গাজাকেই অনেকেই ওপেন এয়ার কারাগার বলেছেন। এটা অত্যাচারীদের এক ধরনের সামাজিক দমন কৌশল। তাদের লক্ষ্য হলো জনগণের মনোবল ভেঙে দেয়া। কিন্তু কারাগারের প্রকোষ্ঠ বা অবরোধের মধ্যেও ফিলিস্তিনিরা দমে যায়নি। তারা পুনর্গঠিত হয়ে প্রতিরোধ চালিয়ে গেছে। সেই 2010 সালের শুরুতেই কিছু গবেষক ফিলিস্তিনকে যুদ্ধ কৌশলের পরীক্ষাক্ষেত্র আখ্যা দিয়েছিলেন। এটা হলো সেই জায়গা যেখানে দমন নিপীড়নের নতুন নতুন কৌশল তৈরি ও সেগুলোর প্রয়োগ করা হয়, পরে সেগুলো সারা বিশ্বে ছড়িয়ে দেয়া হয়। গবেষক জেফ হালফার বলেছেন, ইসরায়েল একটা নিরাপত্তা রাষ্ট্র গঠন করেছে যেখানে প্রতিরোধ দমনের জন্য সবসময় দমনপীড়নকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে গুলি করে হত্যা করা, বেসামরিক মানুষের উপর বোমা নিক্ষেপ এবং জনগোষ্ঠীকে ভয় দেখানো ও নিয়ন্ত্রণের জন্য তাদের উপর অতিরিক্ত শক্তি প্রয়োগ করা। এই কৌশলকে বলা হয় পুঞ্জীভূত প্রতিরোধ। প্রতিরোধ আন্দোলন দমনের জন্য এখানে বিভিন্ন ধরনের সহিংস কৌশলকে একসাথে প্রয়োগ করা হয়। ইসরায়েল এই কৌশল অন্য দেশগুলোকে শেখাচ্ছে। আবার ফিলিস্তিনি জনগণের উপর যেসব অস্ত্রের পরীক্ষা করা হয়েছে সেগুলোকে তারা অন্যদের কাছে রপ্তানি করছে। এই অস্ত্রগুলোকে বলা হচ্ছে যুদ্ধ পরীক্ষিত অস্ত্র। আজকের বিশ্বযুদ্ধে আর নিরাপত্তা অনেক বড় ব্যবসা। ফিলিস্তিনিদের দুর্ভোগ দুর্দশাকে বেছে এখন বিশ্ব ব্যবস্থা টিকে রয়েছে। অনেক বিশ্লেষক এটার নাম দিয়েছে নিরাপত্তা পুঁজিবাদ। 2023-এর 7 অক্টোবর থেকে এই সিস্টেম পুরোদমে সক্রিয় রয়েছে। পশ্চিমা ব্লকের সহায়তায় ইসরায়েলের যুদ্ধযন্ত্র এখন গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে। গাজাকে সব দিক থেকে ধ্বংস করা হচ্ছে। এর জনগোষ্ঠী, ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল সবকিছু গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। বোমা ফেলা হচ্ছে শরণার্থী ক্যাম্পেও। খাবার ও ঔষধ আটকে দেওয়া হচ্ছে। এই কৌশলকে বলা হচ্ছে সম্পদ নিয়ন্ত্রণ। এর আগে ব্রিটেন দক্ষিণ আফ্রিকায় এই কৌশল ব্যবহার করেছে। ভিয়েতনাম সহ আরও বিভিন্ন জায়গায় একই কৌশল প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল এখন বোমা হামলা ও ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের সাথে তাদের মানবিক সহায়তাও আটকে দিচ্ছে। এটা তারা ভুল হিসেবে করছে না, এটা তাদের কৌশল। তাদের লক্ষ্য হলো ফিলিস্তিনিদেরকে চাপ দিয়ে উচ্ছেদ করা অথবা মরতে বাধ্য করা। রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হচ্ছে। সাদা ফসফরাস ও অন্যান্য বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করছে তারা। স্পেন আর মরক্কোতে ফ্রান্স এই ধরনের অস্ত্র ব্যবহার করেছিল। যুক্তরাষ্ট্র ভিয়েতনামে নাপা ও এজেন্ট অরেঞ্জ বোমা ফেলেছিল। লক্ষ্য সবসময় একই ছিল, ভূখণ্ড যাতে বসবাসের অনুপযোগী হয়ে যায়, জনগণের ইচ্ছাকে যাতে গলা টিপে শেষ করা যায়। এই সবই অস্ত্র শিল্পকে চাঙ্গা করেছে। সামরিক সরবরাহ বাড়ছে, কিন্তু স্বাধীনতাকামী মানুষের প্রতিরোধ কখনো থামেনি। ফিলিস্তিন এখনও সারা বিশ্বে প্রতিরোধের প্রতীক। হাইতি, ভিয়েতনাম বা আলজেরিয়ার মতো ফিলিস্তিন দেখিয়েছে যে এমনকি কঠোরতম সহিংসতার মধ্যেও মানুষ তাদের প্রতিরোধ চালিয়ে যেতে পারে। বোমা হামলা, দেয়াল নির্মাণ, কারাগার, অবরোধ এত কিছু করেও ফিলিস্তিনি জনগণের মনোবল ভাঙতে পারেনি ইসরায়েল। সবখানে ন্যায় বিচারের প্রশ্ন উঠলেই তাদের নামটাই সবার আগে উচ্চারিত হয়। তারা বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে নিপীড়িত মানুষের প্রতিরোধের অধিকার রয়েছে। তারা আমাদেরকে বুঝিয়েছে যে ঐক্য আর দৃঢ় প্রতিজ্ঞ মনোবলের মাধ্যমে সবচেয়ে শক্তিশালী যুদ্ধাস্ত্রকেও চ্যালেঞ্জ করা যায়।
শেষ বিচারে সাম্রাজ্যবাদের কোনো অস্ত্র বা কৌশলই স্বাধীনতাকামী মানুষের ইচ্ছাকে মুছে ফেলতে পারে না। এই যুদ্ধযন্ত্র যত অগ্রসর ও অত্যাধুনিক হোক না কেন, তারা কখনো প্রতিরোধ আন্দোলনকারীদের মনোবলকে ধ্বংস করতে পারবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।